আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। বাংলাদেশে নির্বাচনের যখন আর এক মাসও বাকি নাই, তখনও যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এই শঙ্কা, উদ্বেগ, আশঙ্কা কাটছে না, তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত, বিএনপি, এনসিপি, ইউনূস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সেটা যেমন পরিষ্কার ছিল, তেমনি এই নির্বাচন এক রকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন। কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে, কে বড় ভাগ নেবেন, কতটা নেবেন, ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে, সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপোষ রফায় পৌঁছানো যাচ্ছে না। এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন, কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে, মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন, মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে, সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুও কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি ইউনূস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয়। এ অবস্থায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি। যেমন ধরেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার, যে সময় সেই দিনেই কিন্তু ছাত্রদল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে। তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজশ করছে, তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে। তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল, এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না। তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে, কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আছেন বিপদে, কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে এবং বিএনপির অনেকগুলো আসনে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। মনে রাখবেন, এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে। শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি এম নাসির উদ্দিন তিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে প্রস্তাবনায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জেতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে, নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদেরকে
থেকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং 200 আসন জেতবার জন্যে কিভাবে জামায়াতে ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর 29শে ডিসেম্বর দিয়েছিলাম। বিএনপি এতদিনে কেন মুখ খুললো বলুন তো? তার মানে এখন এক রকমের দেয়ালে পিঠ থেকে গেছে। বিএনপির সঙ্গে যে একটা আপোষ রফা হয়েছিল ইউনূস সরকারের, যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ, ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ, এরকম ইউনূস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও, আর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাতে হবে। এমন একটা আপোষ রফা বিএনপির সঙ্গে হয়েছিল, এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে, আমেরিকা আছে বিএনপির সাথে, সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে, জাতীয় সরকারে নেবে, কিন্তু আপাতত বিএনপির নির্বাচনে বিজয়ী হবে। কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে, যে তারাই বিজয়ী তারাই বিজয়ী, এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে, কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে, মানে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে। আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে, সাংগঠনিক দক্ষতায়, কৌশলে নির্বাচনে জেতার জন্যে অনেক অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতির চেয়ে। কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি 29শে ডিসেম্বর দিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে, তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে। এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে, যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার, বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছেন। এটা এক ধরনের অপরাধ, ক্রিমিনাল অফেন্স, এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে। না হলে বিএনপি নিশ্চয়ই এটা নিয়ে আরও শোরগোল তৈরি করবে, বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্রদলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে। অন্যদিকে দেখেন জামায়াতের আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। প্রধান উপদেষ্টা এখনো যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, তার যে কৌশল এবং পরিকল্পনার যে এক রকমের মৈত্রী এবং ভাগাভাগি, তার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে 11 দলীয় সমঝোতা থেকে, তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্যে তারা একটা আসনে প্রার্থী দেবে না। মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। এই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূসের সরকার, এই স্টেক হোল্ডারদের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে, সেটা তাদের পুরো সমীকরণটাকে একরকমের উল্টে পাল্টে দিচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম, যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে, এবার তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সেটা জানালো যে তারেক রহমানকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হচ্ছে, সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে
দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি, কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যও দিতে হবে। এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয়, তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না? তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের জন্য দেওয়া হবে না? তাহলে সরকারকে আসলে এই ভাগটাও এখন একেবারে সুনির্দিষ্টভাবে সমানে সমানে করতে হবে। বিএনপির জন্য সামনের পথটা তাই আরো কঠিন হয়ে উঠবে। বিএনপির ছাত্রদল যে ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে, তার একটা বড় কারণ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে না, কাজেই ছাত্রদল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে। তার কারণ যে এরই মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে, প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি। এখন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে, মানে 20শে জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয়, যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী যেই বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্রদলকে হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে, তাহলে সিলেটে 22শে জানুয়ারি যে তারেক রহমান যাবেন সভা করতে এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করতে, সেটা খুব স্বাভাবিকভাবেই অনেকটা ম্লান হয়ে পড়বে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে? তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটা কি বিএনপি হবে? বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে। তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতে ইসলামী। এরই মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে, বলেছে তারেক রহমান সহিংসতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স। কিন্তু মনে রাখতে হবে, বিএনপি নেতা কর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে, তীব্র বিরোধিতা আছে, যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন 20 তারিখের পর থেকে শুরু হবে, তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা তুঙ্গে উঠবে। তাহলে দেখেন, সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার একত্রে প্রচারণা করছে, আর বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায়, অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে। তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে। কাজেই এ অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে। এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে। তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে? ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলে রেখেছেন, ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না। প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে, যাতে নির্বাচন বিলম্বিত হলেও ত্রুটিমুক্ত করা যায়। বুঝতে বাকি থাকে না, তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর সমর্থন আছে সে কথাতেও। এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল 12 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে, যে নির্বাচনে কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে দল ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা, নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকবে। সে দলকে জেতাতে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন নির্বিঘ্নে হয়ে যেতে দেওয়া হবে, সেটা ভাববার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বাংলাদেশ ইস্যুতে মালিক, বুঝতেই পারছেন, মালিক কিছুটা নীতির পরিবর্তন ঘটিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা বই লিখেছেন রামের সুমতি। তিনি যদি এখন বেঁচে থাকতেন, তিনি লিখতেন মালিকের সুমতি। মালিক অনেক ভেবে চিনতে দেখেছেন যে বাংলাদেশের কাছ থেকে পাবোটা কি। আলটিমেটলি ভারত তো আমায় করতে দেবে না,
আমি যা চাইবো ভারত যদি বেঁকে বসে তাহলে আমি বাংলাদেশের বুকে করতে পারবো না। এদিকে ভারতকে আমি খেপিয়ে দিয়েছি। দুটো দেশকে ভারতকে, তিনটে দেশকে ভারত আমেরিকা খুব ভয় পায়। এক হচ্ছে রাশিয়া, দুই চীন, তিন হচ্ছে ভারত। এক একজনের ক্ষেত্রে ভয় পাওয়ার এক এক রকম ভূমিকা আছে। রাশিয়ার পুতিনের সামনে তার কিন্তু তিনি মুখ খোলেন না। পুতিনের সামনে তিনি একদম চুপ। পুতিন যাই বলুন না কেন তিনি মৃদু মৃদু হাসেন। আলাস্কার বৈঠকে দেখলেন না যে কত হাসি, কত গল্প, যদিও মাথার উপর দিয়ে প্রচুর F-35 উনি উড়িয়েছেন, ভয় দেখাবার চেষ্টা করেছেন, সামরিক শক্তি দেখাবার চেষ্টা করেছেন। পুতিন তো পুতিন, নিজের মতো উনি কথাবার্তা বলে নিজের বাড়ি চলে এসছেন, ক্রেমলিনে ফিরে এসছেন। চীনকে উনি খুব একটা চটার না, মানে সরাসরি মুখে কিছু বলেন না, জিনপিং এর নাম টাম করে। উনি টাইট দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীর নাম করে নানান রকম সোশ্যাল মিডিয়ায় তার প্রচার, ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে তার মধ্যস্থতা দাবি, তার মধ্যে ট্যারিফের ট্যারিফ আমরা করব না, বাণিজ্য চুক্তি করব না, এসব অনেক গেজা ফেজা গুলফুল বেড়েছেন। দেখলেন কোনো গুলিই তো কাজ হচ্ছে না, নরেন্দ্র মোদী তো ফোনও তুলছেন না। এদিকে করেছে কি, এখন মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে। মিড টার্ম ইলেকশনে যদি কিছু না করে দেখাতে পারেন তাহলে পরে তো তার তো ভীষণ সমস্যা, ইমপিচ হওয়ানো একেবারে সময় এসে যাচ্ছে, কারণ সব এখন তার বিপক্ষে চলে গিয়েছে। উনি করলেন কি, উনি ভেনেজুয়েলার দিকে চলে গেলেন। আমি এটা কেন আগের কথা এই কারণে বলছি, তাহলে বাংলাদেশের ব্যাপারে আসতে আমার সুবিধা হবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন যে রামের সুমতি হঠাৎ হলো কেন, মালিকের সুমতি হলো কেন। তো অভিযোগ কি করা হলো? অভিযোগ করা হলো সেখান থেকে প্রচুর ড্রাগ আসছে, মাদুরোর দেশ থেকে প্রচুর ড্রাগ আসছে। একেবারে রাতারাতি গিয়ে মাদুরোকে বল দেওয়া করে নিয়ে চলে এলেন সস্ত্রীক। আজ পর্যন্ত তারপরে ভেনেজুয়েলা থেকে ড্রাগের কোনো গল্প শুনেছেন? শুধু তেলের গল্প শোনা হয়, এত তেল আমরা নেব, এত তেল বেচবো। ড্রাগের কোনো গল্প কিন্তু সেখানে নেই। এখন তিনি ধরেছেন গ্রিনল্যান্ড, বাঘের মুখে রক্ত পড়ে গেছে, বলেছি বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে। এখন ধরেছেন গ্রিনল্যান্ড। এখন গ্রিনল্যান্ড উনি বলেছেন আমি দখল করব, জোরপূর্বক দখল করব। এখন এই নিয়ে ন্যাটোর মধ্যে গন্ডগোল লেগে গিয়েছে। 32টা দেশের মধ্যে আগে তো ব্রেক্সিট করে বেরিয়ে গিয়েছে যুক্তরাজ্য, মানে ব্রিটেন আগে বেরিয়ে গেছে ব্রেক্সিট করে, রইল পরে 31। সেখান থেকে 31 নম্বর নয়, প্রথম নম্বর ব্যক্তি যিনি করেছিলেন সেই ট্রাম্প বাবু, তিনি যদি মালিক যদি এখন উল্টো এখন গাইতে শুরু করেন তাহলে রইল কোথায়? 32-এর জায়গায় দুটো চলে গেল, রইল গিয়ে 30। এই 30টা ইউরোপিয়ান দেশ এখন নিজেদের মধ্যে বিপদের আশঙ্কা করছে। তারাও একেবারে সম্মিলিতভাবে বলেছে আমরা নেদারল্যান্ডের পাশে দাঁড়াবো। এবার নেদারল্যান্ডে সৈন্য সমাবেশ হচ্ছে, ফ্রান্স ওখানে সৈন্য পাঠিয়ে দিয়েছে, একেবারে যুদ্ধের রণডঙ্কা বেজে গেছে। এই যুদ্ধ হচ্ছে অশুভ যুদ্ধ হবে সেটা জানা কথা, কিন্তু একটা ঘোঁট পেকে গেল। এই যে একটা ন্যাটো বাহিনী, এই ন্যাটো বাহিনী আদৌ টিকবে কিনা, কারণ একটা বৃহৎ অংশ দিত আমেরিকা। আমাদের মালিকের বক্তব্য হচ্ছে যে ওরা রক্ষা করবে, ন্যাটো রক্ষা করবে ইউরোপ। তাহলে আমেরিকা এত পয়সা দেবে কেন? কারণ আমেরিকার নিজস্ব শক্তি যথেষ্ট, সে পৃথিবীর নাম্বার 1 শক্তিধর দেশ, তার মিলিটারি শক্তি, তার বাজেটের $1.5 ট্রিলিয়ন তার বাজেটের ডিফেন্সে খরচা হয়। সে কেন এইখানে নাক গলাতে যাবে? তোমাদের ব্যাপার তোমরা বুঝে দাও, তোমরা ন্যাটোকে পোষো, তোমাদের পয়সা দিয়ে পোষো, আমি এর মধ্যে যাব না। এই নিয়ে লেগে গেছে ন্যাটোর সঙ্গে ঝামেলা, একই সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে লেগে গেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ঝামেলা। এখন এই অবস্থা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একা হয়ে গেছে, তারা সব দলে দলে এবার ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। ইটালি প্রাইম মিনিস্টার মেলোনি বলেছেন যে আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। তিনি যেরকম ভাবে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, আমাদেরও ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে।
এই করে 21টা দেশের রাষ্ট্রনেতারা সম্মিলিতভাবে আগামী সপ্তাহে হয়তো ভারতবর্ষের দিকে আসবেন মোদির সঙ্গে দেখা করতে, এবং মোদিজির সঙ্গে তারা ট্রেড ডিলটি যা যা করার জার্মানিতে করে নিয়েছে, ব্রিটেন করে নিয়েছে, ফ্রান্সও করে নিয়েছে, বাকি যারা রয়েছে তারা সমস্ত এসে ট্রেড ডিল ফিল করে নিজের সামনে নেবে এবং তারা ভারতবর্ষের সঙ্গে যোগ দেবে। এর মধ্যে হয়েছে কি, জয়শঙ্কর বলে দিয়েছেন যে আমরা ব্রিক্স গঠন করব। এই যে ব্রিক্স যদি গঠন করেন, ট্রাম্পের সব থেকে ভয় হচ্ছে ব্রিক্স এবং চায়না। এই ব্রিক্সের মধ্যে চায়না এবং ভারত, ভারত হচ্ছে মানে আপনার উদীয়মান শক্তি, চায়না হচ্ছে একটা বৃহৎ শক্তি, এবং রাশিয়া মিলিটারিলি রাশিয়ার শক্তিধর দেশ। আর ব্রাজিল ওখানে আছে, সাউথ আফ্রিকা ওখানে আছে, তারাও একটুখানি মানে শক্তিধর দেশ। তারা অল্প অল্প শক্তি হলেও তাদের সম্মিলিত শক্তি যদি এক হয়, সেখানে যদি ঢুকে যায় তাহলে পরে সেখানে তো আছে। এর মধ্যে আবার ইরানে উনি পাগলি দিয়েছেন, মানে ওনাকে কিছু করে দেখাতে হবে। ইরানে এখন তো এই যে চুপ করে আছে না, তার মানে এই নয় যে আপনি ভাবছেন যে ইরানে কিছু করবে না, তা না। ট্রাম্প এখন মিষ্টি মিষ্টি কথা বলছেন, আসলে যখন ইরানের বিক্ষোভটা পিকে যখন উঠবে না, তখন দেখবেন বুটস অন গ্রাউন্ডস করবে। আর বুটস অন গ্রাউন্ডস কাকে দিয়ে করাবে? পাকিস্তানকে দিয়ে করাবে, দেখে নেবেন। আমি বহুদিন আগে বলেছিলাম, ইরানের পিঠে যদি কেউ ছুরি মারে তাহলে সেটা হবে পাকিস্তান, দেখবেন পাকিস্তান কিরকম পেছনে ছুরি মারে। আর ট্রাম্প শিয়া সুন্নি কার্ডটা খুব ভালো মতো খেলে দিয়েছে। ইরান হচ্ছে শিয়া আর পাকিস্তান হচ্ছে সুন্নি, শিয়া সুন্নি কার্ডটা একদম গুছিয়ে খেলে দিয়েছেন। তাহলে রয়ে গেল এখন ভারত। তাহলে ভারত এই পাকিস্তানের মতো একটা ছোট, বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে নিয়ে আমি ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের সঙ্গে আমি কেন মানে বাগম্বরিতা করে আমি কেন সম্পর্ক নষ্ট করব? আমি বড় ভুলভাল বকেছি, অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছি ট্রাম্প এই সম্পর্কে, মোদী সম্পর্কে। আর তো এটা দিয়ে বরদাস্ত করছেন না নরেন্দ্র মোদী কোনো জবাব দিচ্ছেন না, তার মানে উনি আমার উপরে ক্ষেপে আছেন, উনি কোনো কথা বলছেন না। তার ফলে উনি এখন নীতি বদলেছেন। মানে আমি কলম্বিয়াতে, ভেনেজুয়েলায় আমি করে দেখিয়েছি, ইরানে আমি তক্তাপালট করব, এবং আমি বাংলাদেশে যেটা বাইডেন সরকার করে গেছিল, আমি সেটাকে তার উল্টো করে আমি আবার একটা সুস্থির সরকার দেশ করে দেবো। এটা হচ্ছে এখন ট্রাম্পের নীতি, ঘোষিত নীতি। সেটা কয়েকটা কাগজে বেরিয়েছে, আমরা ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে, তারপর ওয়াশিংটন টাইমসে বেরিয়েছে, তারপর নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, একটা প্রেস বিবৃতিও, একটা প্রেস কনফারেন্সও করেছে। ল্যাভিটো বলেছেন, ওনার জন্য মুখপাত্র ল্যাভিটো বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে তিনি একটু অন্যরকম ভাবছেন। এখন অন্যরকম ভাবা কি, একই ঢিলে দুই পাখি মারবে। যদি বাংলাদেশকে, যদি ইউনূসকে যদি হটিয়ে দিতে পারে এবং একটা স্বচ্ছ সরকার যদি ওখানে গঠন হয়, দেশ যদি শান্ত হয়, শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে ভারতকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া যাবে যে ভাই ভারত, তোমার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক কিন্তু আমি ঠিক করার পথে, মোদিজি আমার সঙ্গে কথাবার্তা শুরু করুন। তারপরে এটা যদি হয়ে যায়, তাহলে দেখবেন যে একেবারে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে পূর্বের যে আপনার ছিল, মানে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আবার পুনরায় বহাল হয়ে যাবে। তবে ল্যাভিট এবং যা ইঙ্গিত দিয়েছেন এবং ট্রাম্পের যা বক্তৃতা আমি শুনেছি, তাতে ট্রাম্প পরিষ্কার এটা বলছেন যে ভুল হয়েছে, যেটা মার্কো রুবিও বলেছিলেন যে ভুল বাইডেন, এখন বাইডেন প্রশাসনের নামে এখন পুরো এটা দিয়ে দিচ্ছে ব্লেমটা। তা উনি তো প্রথম বলেছিলেন না, 400 মিলিয়ন দেওয়া সে মাইক্রো ক্রেডিট ভদ্রলোক কোথায়? তারপরে তো আর উনি কিছু বলেননি। এখন বেছে বেছে একেবারে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে সেই রকম, যিনি বাংলাদেশকে হাতে তালুর মতো চেনেন। এদিকে আপনার যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার যে চার্জে যাকে দেওয়া হয়েছে, তিনিও একজন তুখোড় লোক, সার্জিও গোর। তিনিও এসে একেবারে অজিত দোভালের সঙ্গে আর এর সঙ্গে বিদেশ মন্ত্রীর সঙ্গে আমাদের জয়শঙ্কর, তার সঙ্গে বসে একেবারে ধোঁয়াধার ব্যাটিং করছেন। সব মিলিয়ে বাংলাদেশে সুসময় আসছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে ইউনূস টিকবে না এবং এই ভোট হবে না, এই যে ভোট করার ব্যাপারে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে এই যে দুজন কূটনীতিক গিয়েছিলেন,
ইউনূসের সঙ্গে দেখা করতে। ইউনূস যেখানে মানে মানে বিরক্ত হয়ে রাগের মাত্রা হারিয়ে উনি বিস্কুট আছড়ে নিচে ফেলেন, সেইখানে ওনাকে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে আপনি ফেরাবেন কি করে। তো উনি বলেছিলেন ট্রুথ কমিশন। তখন এটা বলেছিল ট্রুথ কমিশন কি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন না কি একটা আছে, সেটা সেটা তো আন্তর্জাতিক স্তরে হয়, আপনি কি করবেন। তখন বলে ভোট আমি করবো 12 তারিখ। উনি ওনারা যাওয়ার সময় বলে গেছেন আচ্ছা দেখা যাবে, লেটস সি। তার মানে আমেরিকা ভোটটা করতে দেবে না, আর ভারত তো করতে দেবেই না। সুতরাং আমি যেটা আগেও বলে যাচ্ছিলাম, এখনো বলে যাচ্ছি, ভবিষ্যতেও 12 তারিখে আমি রাত্রিবেলা 12:59 বলবো যে ভোট হচ্ছে না। আপনারা নেহাতি চিন্তা করছেন ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তারেকের হবে না। তারেককে আবার লন্ডনে ফিরে যেতে হবে। তিনি ওই পাস নিয়ে এসছেন, সাময়িক একটা পাস নিয়ে এসছেন, তিনি আবার ফিরে যাবেন। জামাত যে যার গর্তে ঢুকে যাবে, শেখ হাসিনা ফিরে যাবেন। ওখানে একটা অন্তর্বর্তী সরকার একটা তৈরি হবে, সেটা ভারতের মনোনীত সদস্যকে দিয়ে তৈরি হবে, আর নির্বাচন হবে। আর নির্বাচন হলে কি হবে আপনি আমি সবাই জানি। তারপরে হবে আসল খেলা, যে খেলা এই যে যত কচি কচা সংসদ যত মনে ছিল না মন্ত্রী হবে, এইসব মন্ত্রী ফন্ত্রী হওয়া, এই যে মিটিং করে জামাতের সঙ্গে আমার 6 জন মন্ত্রী হবে, তার মানে 6 জন মন্ত্রী হবেন উনি একেবারে নিশ্চিত হয়ে গেছেন। তাহলে কিরকম ইলেকশন উনি অ্যারেঞ্জ করছেন আর কি, এইরকম ইলেকশনের কি মাথা মুন্ডু আছে ভগবান জানে। হ্যাঁ, তা আবার বলছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইলেকশন হবে, সারা পৃথিবী চেয়ে দেখবে, এরকম একটা ইলেকশন চেয়ে পৃথিবী দেখবে বটে যদি ইলেকশনটা হয়। আর আপনি যদি সুস্থ শরীরে দেশে মানে জেলের বাইরে থাকেন, তারপর কি হবে জেলের ভেতরে সে তো আল্লাহ জানে, আর আপনার ভাগ্য, আমরা তো জানি না। তবে মালিক কিন্তু ঘুরে গেছে, মালিক কিন্তু আপনাকে আর বাঁচাতে আসবে না। মালিকের লোকজন আপনাকে এখন শুধু চাপ দেবে, আর এখানে স্যাংশন ফ্যাংশনের মুখে ফেলে আপনাকে একেবারে পর্যুদস্ত করে দেবে। সুতরাং 12 তারিখে ইলেকশন তো হচ্ছেই না, হয়তো ইলেকশন পেছোতে পারে, সেখানে একটা অন্তর্বর্তী সরকার বা নিরপেক্ষ একটা সরকার হবে সবাইকে নিয়ে, তো সেখানে একটা নির্বাচন হবে, সেখানে সব দল থাকবে নির্বাচনে, সেইটা হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন। কারণ সেটা কবে হয় খুব নজর রাখুন, যেরকম তৎপরতা চলছে তাতে খুব একটা দেরি হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ মালিক একেবারে প্রকাশ্যে বলে দিয়েছেন আমি আর পূর্বের অবস্থানে নেই। সুতরাং অপেক্ষা করুন।